দেখুন, 28শে নভেম্বর এ রাজ্যে এসআইআর শুরু হয়েছিল, আর সেই দিনই পশ্চিমবঙ্গ সরকার 527 জন অফিসারকে বদলি করে দেয় একই দিনে একই সঙ্গে। এই 527 জনের মধ্যে 67 জন আইএএস অফিসার ছিলেন, 14 জন জেলাশাসক ছিলেন, অজস্র এসডিও এডিএম ছিলেন, মোট 460 জন ডব্লিউবিসিএস অফিসার ছিলেন। ভাবুন, সংখ্যার নিরিখে নির্বাচন কমিশন 3 দিনে যা বদলি করেছে, মানে 43 জনকে, তার থেকে এই সংখ্যাটা 12 গুণেরও বেশি। ঠিকই শুনেছেন, 12 গুণ। আর রুটিন বদলির অজুহাতও অন্তত এক্ষেত্রে খাটবে না, তার কারণ যাদের বদলি করা হয়েছিল তাদের অনেকেই 2.5 বছরেরও কম সময় তাদের পদে ছিলেন। অর্থাৎ এক লপ্তে বদলির প্রতিযোগিতায় রাজ্য সরকার কমিশনের থেকে অনেক অনেক যোজন এগিয়ে। আচ্ছা, এবার আসি গত শুক্রবার মুখ্যমন্ত্রীর মন্তব্যে। মারাত্মক অভিযোগ করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের এই অফিসারদের গুরুত্বপূর্ণ পদে বসানোর কারণ নাকি বিজেপিকে অস্ত্র, অর্থ এবং ড্রাগ ঢোকানোর কাজে সাহায্য করা। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, একবার দেখেন। বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে লক্ষ লক্ষ বাইরের লোককে নিয়ে এসে কেন এদের চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন এরা, আপনাদের মদত দেবে কেউ কেউ, সাপ্লাই করবেন, তাই কারা আপনাকে মদত দেবে, তাই চুনচুনকে লিয়া। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আনতে পারে, ড্রাগ আনতে পারে, দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। দেখুন, এরপর ঠিক দুটো প্রশ্ন থাকে। এক, এই রকম অফিসাররা সত্যিই থাকলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার এতদিন কোনো ব্যবস্থা না নিয়ে এতদিন তাদের সিস্টেমে থাকতে দিল কি করে? এবং দ্বিতীয়ত, আসুন একবার দেখে নিই এই অফিসারদের মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কি কি দায়িত্ব দিয়েছিলেন। আপনাদের মনে থাকবে 2017 সালে বিমল গুরুংয়ের নেতৃত্বে পাহাড়ে যখন অশান্তির আগুন জ্বলল, তখন স্বয়ং মুখ্যমন্ত্রী 3 জন আইপিএসকে বেছে নিয়ে পাহাড়ে আইন শৃঙ্খলা সামলাতে একটা বিশেষ কমিটি করে দেন, যারা সত্যি অত্যন্ত দ্রুত পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুখ্যমন্ত্রীর বেছে নেওয়া সেই কমিটির 2 জন আইপিএসের নাম সিদ্ধিনাথ গুপ্ত এবং অজয় নন্দ। শুধু এখানেই শেষ নয়, 2025 সালে হিংসা কবলিত শামসেরগঞ্জ আর জঙ্গিপুরে শান্তি ফেরানোর জন্য এই 2 জন আইপিএস অফিসারকেই পাঠানো হয়েছিল। কি আশ্চর্য দেখুন, তাদেরই তো কমিশন এ রাজ্যে ডিজিপি এবং কলকাতা পুলিশের কমিশনার করেছে। আচ্ছা, ওপেন ফোরামে নিশ্চয়ই এই ধাঁধার উত্তর খোঁজা যাবে। যাই হোক, আমার পরের বক্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং এই ভোটে বামেদের কনিষ্ঠতম প্রার্থী, বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী আফরিন বেগম। শুভ সন্ধ্যা সকলকে। নমস্কার, আমি আফরিন বেগম। আমি কলকাতাতেই জন্মেছি, কলকাতাতেই বড় হয়েছি, কিন্তু জগন্নাথবাবুদের কাছে বোধহয় আমি রোহিঙ্গা, এবং সেইটা নিয়েই তো আজকের বিভিন্ন প্রশ্ন আলাপ আলোচনা। আমাদের যে আজকের বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে, সেই বিষয়টার মধ্যে এসআইআর রয়েছে, নির্বাচন রয়েছে, বদলি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তার মধ্যে গতকালকের যে একটা লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল, সাপ্লিমেন্টারি লিস্ট, সেটা আমরা সকলেই জানি, যেটা একদম রাতের বেলা গিয়ে পাবলিশ হয়েছে। আমরা সবাই বসেছিলাম সেই লিস্টটা কখন পাবলিশ হবে। আন্ডার অ্যাডজুডিকেশন, এই যে বক্তব্যটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এটা কি মানে সত্যিকারের আমরা জানতাম না। আসলে গণতন্ত্র আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গেছে, আমাদের গণতন্ত্রটাই বিচারাধীন হয়ে গেছে। আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের এই বাংলার মানুষ, তারা দেখতে পাচ্ছেন যে যবে থেকে এই এসআইআরের তালিকা একটা সংশোধনের চেষ্টা শুরু হয়েছে, তখন থেকে মানুষ কীরকমভাবে হেনস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষের কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছে। আর যখন নির্বাচন হয়, তখন স্বাভাবিক নিয়মেই নির্বাচনে যারা অংশগ্রহণ করতে আসে, প্রশাসনিক দায়িত্ব সেটা বদলি হয়, প্রতি বছরেই সেটা হয়। কিন্তু এইবারে এই নির্বাচনে যে বদলটা দেখা গেছে ইসিআইয়ের পক্ষ থেকে, সেখানে একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। আমাদের এই
পশ্চিমবঙ্গের কাউকে সেই দায়িত্বগুলোতে ইচ্ছাকৃত রাখা হচ্ছে না, এবং অদ্ভুতভাবে বাইরে থেকে নিয়ে এসে এই নির্বাচনকে কন্ডাক্ট করার একটা চেষ্টা চলছে, করানোও হচ্ছে সেটা। এবং কোথাও গিয়ে যদি আমরা দেখি যে আমাদের এই পশ্চিমবঙ্গে গত 15 বছরে আমরা যে খুব সুখে সুষ্ঠু সবলভাবে নির্বাচন করতে পেরেছি তা তো নয়, সেখানেও আমরা বিভিন্ন রকমের ঘটনা দেখেছি। এবং গত 15 বছরে তৃণমূলের যে সমস্ত অত্যাচার সেইগুলো আমাদেরকে সহ্য করতে হয়েছে, সেগুলো সহ্য করেই নির্বাচনে টিকে থাকতে হয়েছে, লড়াই করতে হয়েছে। কিন্তু তারপরেও দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পশ্চিমবঙ্গের যে প্রশাসন রয়েছে তাকে কাজে লাগিয়ে যা যা অত্যাচার করার এই সরকার, আমাদের রাজ্যের সরকার করেছে, কিন্তু তা বলে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রশাসন রয়েছে সেটাকে রাতারাতি সম্পূর্ণ লোপাট করে দেওয়ার যে একটা চেষ্টা, সেটাকেও কোনোভাবে সমর্থন করা যায় না, সেটাও সমর্থনযোগ্য নয়। ফলত সেইটা করার একটা চেষ্টা করা হচ্ছে। এবং যেভাবে মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে এই এসআইআরের নাম করে, আমরা যদি দেখি তাহলে সেখানে যারা ধরুন নির্বাচনে এইবারে অংশগ্রহণ করার অধিকারটুকু পাচ্ছেন তাদের একটি বিশেষ ভূমিকা থাকবে, তাদের বিশেষ ভূমিকা থাকবে এই বিজেপির বিরুদ্ধে, তাদের বিশেষ ভূমিকা থাকবে নির্বাচন কমিশনের যে অত্যাচার সেটার বিরুদ্ধে। আশা রাখছি তারা সেই বিশেষ ভূমিকা গ্রহণ করবে। এবং আমাদের যে বিচার বিভাগ, তাদের বহু আচরণ, বহু সিদ্ধান্ত, সেটা খানিকটা কষ্টদায়ক, বেদনাদায়ক। মনে হচ্ছে খানিকটা আনমনেই হয়তো বিভিন্ন রকম সিদ্ধান্ত তারা নিচ্ছেন, এবং নির্বাচন কমিশনের বহু ধরনের যে দোষ ত্রুটি রয়েছে সেইগুলোকে দেখেও দেখছেন না, এটা খানিকটা আমার মনে হচ্ছে। আমাদের যে বিচার বিভাগের কথাটা আমরা বললাম, সেটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আনমনে তারা সেটা করছেন। আমরা যদি আমাদের এই এসআইআর প্রক্রিয়ায় দেখি যে কিভাবে বেছে বেছে মুসলিম সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়, দলিত সম্প্রদায় থেকে শুরু করে হচ্ছে যে বিভিন্ন প্রান্তীয় অঞ্চলের যে মানুষজন রয়েছেন তাদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে, তাদের ওপর অত্যাচারটাকে নামিয়ে আনা হচ্ছে। আসলে সামাজিকভাবে তারা অনেকটা পিছিয়ে পড়া, কিন্তু সেই মানুষগুলোর ওপর অত্যাচার করে তাদের যে অধিকার রয়েছে সেইটাকে খর্ব করার চেষ্টা চলছে, এবং সেইটার বিরুদ্ধে মানুষের লড়াই মানুষ করছে, সেটার বিরুদ্ধে আমাদেরও যা যা লড়াই, যথাযথ যা লড়াই সেখানে সেখানে আমরা করব। আমি যদি আরও একটা প্রসঙ্গে যাই, আমাদের এই যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে যে কেন্দ্রীয় বাহিনী আসবে তাদের এগেনস্টে নাকি এফআইআর করা যাবে না, তাহলে তারা নির্বিচারে আমাদের ওপর অত্যাচার করতে পারে, সাধারণ মানুষের ওপর অত্যাচার করতে পারে, এবং তাদের এগেনস্টে কোনো এফআইআর করা যাবে না। সেইটা কি কাম্য? সেই রকম একটা সিদ্ধান্ত কি কাম্য? আর এইগুলো নিয়ে কি তাহলে প্রতিবাদ করা যাবে না? এই জিনিসগুলো আমার প্রশ্ন হিসেবে রইল। আমার আরও একটি প্রশ্ন রয়েছে, মাননীয় শুভেন্দু অধিকারী এবং তার যে সমস্ত অনুগামীরা রয়েছেন তারা তো এই এসআইআর হওয়ার বহু আগে চিৎকার করেছিলেন যে 1 কোটি রোহিঙ্গা আছে, 1 কোটি রোহিঙ্গা আছে, 1 কোটি রোহিঙ্গা আছে বলে বিভিন্ন জায়গা থেকে চিৎকার করেছিলেন। আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাইছি, এই যে এসআইআরে এতজন মানুষের নাম বাদ পড়ছে, এই যে একটা মোরললেস জানা যাচ্ছে যে 10 লক্ষ মানুষের নাম বোধহয় বাদ গেছে এই গতকালকের লিস্টে, এখনও সেটা কনফার্ম হয়নি। সেইটা নিয়ে আমার প্রশ্ন রইল, কোথায় রোহিঙ্গা? কারা রোহিঙ্গা? কাদের দিকে ইঙ্গিত করলেন? একটাও কি রোহিঙ্গা খুঁজে পাওয়া গেল? তাহলে যে মানুষগুলোর নাম এখন আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, ডিলিটেড হয়ে গেছে, একটা অঞ্চলে তো আমি শুনলাম যে জোড়াসাঁকো অঞ্চলে যেখানে 15 জনের নাম অ্যাডজুডিকেশনে ছিল এবং 15 জনের নামই সেখান থেকে ডিলিটেড হয়ে গেছে। তাহলে এই যে 15 জনের নাম ডিলিটেড হয়ে গেল, তারা তো জলজান্ত মানুষ, তাদের তো কাগজ ছিল, বিভিন্ন রকম লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে তাদের নামগুলো বাদ হয়েছে। তাহলে এই যে শুভেন্দু অধিকারীরা চিৎকার করেছিলেন যে রোহিঙ্গা পাওয়া গেছে, 1 কোটি রোহিঙ্গা পাওয়া গেছে, তাহলে কি যেই মানুষগুলোর নাম বাদ গেল তাদেরকে রোহিঙ্গা বলে কোথাও দাগিয়ে দেওয়া হচ্ছে? এই যে আমাদের বাংলার মধ্যে ঘৃণার রাজনীতি করা হচ্ছে, ঘৃণার চাষ করা হচ্ছে, যে সমস্ত মানুষগুলোর নাম বাদ গেল বহু জায়গায় তো এটা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই বস্তি অঞ্চলে চলে যান, ওখানে রোহিঙ্গা পাবেন, ওই অঞ্চলে গিয়ে দেখুন, ওই গলিটায় গিয়ে দেখুন, ওই অঞ্চলটা তো গোটাটা রোহিঙ্গায় ভরে গেছে। এই যে আমাদের নিজেদের মধ্যে যে সন্দেহটাকে, সংশয়টাকে ঢুকিয়ে দেওয়া হলো, যে মানুষগুলোকে দাগিয়ে দেওয়া হলো, সেইগুলো কি এতটা সহজেই মিটে যাবে? সেই প্রশ্নগুলো রইল। আর আমার কাছে আমার আরেকটা প্রশ্ন রইল, মানে খুবই বেদনাদায়কভাবে আমি এটা জিজ্ঞাসা করছি যে কেন
এই যে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীকে প্রশ্নটা করলেন না যে কোথায় গেল সেই রোহিঙ্গা, আপনি যে তত্ত্ব বলেছিলেন সেই তত্ত্ব তাহলে তো ডাহা মিথ্যে, তাহলে ওনার কাছে কেন এই প্রশ্নগুলো করা হচ্ছে না, সেইটাও আমার মানে এখানে প্রশ্ন রইল। তার সাথে আমি আরেকটা কথা বলতে চাই যে জ্ঞানেশ কুমার উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন, আপনাদের কাছেও নিশ্চয়ই আর্কাইভে সেই ভিডিওটা থাকবে, যে 2002 সালে যাদের নাম আছে তাদেরকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না, যাদের বাবা মাদের নাম আছে তাদেরকেও কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু আদতে তো সেটা হলো না। আদতে তো বহু মানুষ যাদের নাম ছিল 2002-এর লিস্টে, তাদের নামগুলো আন্ডার এডজুডিকেশনে গেল, তাদের নামগুলো ডিলিটেড হলো, যাদের বাবা মার নাম ছিল তাদের নামগুলোও গেল, তাদের নামগুলোও ডিলিটেড হলো। তাহলে উনিও এই ধরনের একটা মিথ্যা আশ্বাস, মিথ্যা কথা কেন বলেছিলেন? আমার কাছে আমার এই প্রশ্নটাও রইল, কেন নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তোলা হবে না? কেন ওনাদের আগেনস্টেও কথা বলা হবে না? কেন ওনাদেরকেও কেউ এই প্রশ্নটা করবে না, যেটা ওনারা বলেছিলেন সেইটাও সত্য নয়, কিন্তু দিনের শেষে গিয়ে সেই সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তারাই ডিলিটেড হচ্ছেন লিস্ট থেকে, তাদের অধিকারগুলোই খর্ব হচ্ছে। এবং অদ্ভুতভাবে আরেকটা জিনিস সত্য, সেটা হচ্ছে যে এই যে আমাদের রাজ্যে যে শাসক দল রয়েছে, টিএমসি রয়েছেন, তারা অদ্ভুতভাবে খুবই যথাযথভাবে শো অফে স্টান্ট করে দেখালেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিবাদ করলেন, কিন্তু আসল জায়গাগুলোতে তারা ফাঁক দিয়ে রয়ে গেলেন। যেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এসআইআর করার কথা হয়েছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে যতজন কর্মীর প্রয়োজন ছিল আমাদের রাজ্য থেকে, ততজন কর্মী দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি প্রশ্নটা রইল। যে বিএলওরা কাজ করছিলেন তারাও নানান সমস্যার সম্মুখীন হয়েছেন পর্যাপ্ত কর্মী না পাওয়ার কারণে, এবং সেইখান থেকে দাঁড়িয়ে গিয়ে কোথাও অমানসিক চাপ তাদের ওপর পড়েছে পর্যাপ্ত কর্মী না থাকার কারণে, এবং সেখান থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে এই নির্বাচন কমিশন তো আদালতের কাছে এই কথাটা বলার সুযোগ পেয়ে গেল যে এই কারণে এত ভুল, কারণ রাজ্য সরকার দেয়নি যথাযথ কর্মী। ফলে আমার এই প্রশ্নটা তাদের উদ্দেশ্যেও রইল যে তাহলে কি এটা স্টান্টবাজি ছিল? তাহলে কি এইটা আসলে আপনারা করতে চাননি? আসলে কি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করা হয়েছে যাতে প্রান্তিক মানুষদের নাম বাদ যায়, যাতে গরিব খেটে খাওয়া মানুষদের নাম বাদ যায়? এই বাংলাকে রক্ষা করার দায়িত্ব তো ছিল আপনাদের ওপর, তাহলে আপনারা করলেন না কেন? নির্বাচনের ঘণ্টা বেজে গেছে, সেখানে দাঁড়িয়ে এখনও কেন সেই কাজটা করা হলো না? এই প্রশ্নটা আমার রইল। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সামাজিকভাবে আমাদের যদি আমরা ইতিহাসও ঘেঁটে দেখি, তাহলে সামাজিকভাবে মেয়েরা পিছিয়ে পড়া এবং প্রান্তিক অঞ্চলে, প্রান্তিক জায়গায় আরও বেশি পরিমাণে পিছিয়ে পড়া মেয়েরা, ফলত সেখানে দাঁড়িয়ে যখন সেই প্রান্তিক মানুষজনের যারা ছেলে পুরুষ মানুষ রয়েছেন সংসারে, তাদেরই বহু জায়গায় কাগজ দেখানো যায় না, কাগজ থাকে না, সেখানে মেয়েরা আরও বেশি অত্যাচারিত, আরও বেশি তাদের অধিকার খর্ব হয়, তাদের কাগজ থাকে না। তাহলে কি সেই সমস্ত মানুষের দায়িত্ব সরকার নেবে না? তাহলে কি সেই সমস্ত মানুষ, সেই মহিলাদের দায়িত্ব, তাদের সুরক্ষা এই সরকার নেবে না? আমরা তো প্রতিদিন কোনো না কোনো নিউজ পোর্টালে খবর পাচ্ছি যে কিভাবে মহিলারা অত্যাচারিত হচ্ছে, কিভাবে তাদেরকে ধরে বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে, কিভাবে তারা সেখান থেকে কেউ ফিরতে পারছেন, কেউ ফিরতে পারছেন না। তাহলে সেই তাদের অধিকার রক্ষা কারা করবে, তাদের দায়িত্ব কারা নেবে, সেই প্রশ্নগুলো আমার রইল। আশা করি সেই প্রশ্নগুলোর সদুত্তর আমি পাবো, আমরা সবাই পাবো। মানুষ আসলে এই সমস্ত কিছু বুঝেছে। মানুষ এই যে তৃণমূল এবং বিজেপি একসাথে যে মানুষের বিরুদ্ধে ফিট করেছে, তারা যে একসাথে লড়াই করছে, তারা একই জিনিস চাইছে, কোথাও গিয়ে অন্যভাবে ঘুরিয়ে নাক ধরছে, কান ধরছে, অন্যভাবে বলছে, কিন্তু সেই জিনিসটা আমরা বুঝতে পারছি, সেই জিনিসটা বাংলার মানুষও বুঝতে পারছে। বাংলার মানুষ বাংলাকে বাঁচানোর জন্য লড়াইয়ে নেমে পড়েছে। আগামী দিনে দেখা যাবে তারা নিজেদের হকের অধিকার কিভাবে তারা কিনে আনতে পারে, এবং বাংলার মানুষ সেটা বুঝিয়ে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ আফরিন। দেখুন, কোন জায়গায় একমত আমি শুরুতেই বলি, সেটা হচ্ছে আপনারা জানেন দিনের পর দিন আমরা অনুষ্ঠান করেছি সুইটি বিবি, সোনালী বিবিদের সঙ্গে যা হয়েছে তার প্রতিবাদে, এবং পরের পর এই ঘটনাগুলোতে আমরা নজর রেখেছিলাম যে কোথায় এই হতভাগ্য নারীদেরকে নিয়ে রাষ্ট্র যে বন্দোবস্ত করেছে তা ভয়ঙ্কর, এবং সভ্য সমাজে সেটা অ্যাকসেপ্ট করা যায় না। কিন্তু পাশাপাশি আফরিন আমায় পৃথিবীর একটা দেশ দেখান যেখানে কেউ যদি পুরুষ হতে পারেন বা মহিলা, কোনো কাগজপত্র না থাকে,
কোন রাষ্ট্র নাগরিক হিসেবে তাকে স্বীকৃতি দেয় এবং তার হাতে ভোটাধিকার অর্থাৎ সেই দেশে জনপ্রতিনিধিদের তিনি বাঁচবেন এই অধিকার তুলে দেয়। সুতরাং নাগরিক হিসেবে নাগরিকের প্রমাণপত্র থাকাটাও অত্যন্ত জরুরি এবং সেটাও সভ্য সমাজের শর্ত। যে সভ্য সমাজ আমাদের দেশে সুইটি বিবি এবং সোনালী বিবিদের সঙ্গে যা হয়েছে এবং যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই কোনো সভ্য সমাজে সেটা কোনোভাবে গৃহীত হতে পারে না, পিরিয়ড। এ নিয়ে কোনো তর্ক হতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।